মবের শিকার হচ্ছে নিরীহ মানুষ, যেমন দীপু দাস বলেন, প্রথম আলো ডেইলি স্টার বলেন, আর মব করতেছে একদল উশৃঙ্খল। আবার এই মবকে কেউ সমাধান না করে মবকে আবার বিরুদ্ধ মতের উপরে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হইতেছে। বাংলাদেশে বর্তমানে এই মব এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার তৈরি করে ফেলা হয়েছে। যারা মব করতেছে তারাও রাজনৈতিক হাতিয়ার, আবার যারা শিকার হচ্ছেন তারা না, বা অন্যরাও এটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করছেন। এখন মত তো সবাই প্রকাশ করবে, কিন্তু আমার মত প্রকাশ করতে গিয়ে আমি যদি বহুজনের মতকে বারংবার আঘাত করি, তখন সেই বহুজনের মধ্যে এক ধরনের ক্ষোভ জন্ম নেয়। এখন সেই বহুজনের যদি মত প্রকাশ করার উপায় থাকে, এখন জানেন যে মত প্রকাশ করা তো কোনো যায় না, মত প্রকাশ করার উপায় থাকতে হয়, আমি বললেই হয় না। তো সেই যেই বহুজন বারংবার আমার মত প্রকাশে আঘাত পাচ্ছে কিন্তু তার মত প্রকাশ করার উপায় নেই, তখন সে করে কি, তখন সে একদম নৈরাজ্যের দিকে যায়। এখন সেজন্য সেই নৈরাজ্যটাকে আমরা সমর্থন করার সুযোগ নেই। যেমন প্রথম আলোতে ডেইলি স্টার যেটা হয়েছে, এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হইতে পারে না। কেউ এটাকে সমর্থন করে নাই। তবে সেই দিন যে অবস্থাটা ছিল, যে ওটাকে প্রতিরোধ করা যাইতো কিনা, আমি প্রথম আলো ডেইলি স্টারের আমাদের যারা বিট করে সেই সাংবাদিকদের সাথে আমি পুরো এক সময় কানেক্টেড ছিলাম। তো আমরা নামতে চাইছিলাম শেষ মুহূর্তে, যখন ওদেরকে করছে, আমাদেরকে কয়েকজন বললো যে ভাই কি করা এখন, আপনারা আপনার জায়গা থেকে আসেন। আমি বাসা থেকে বেরো হয়েছিলাম বনস্থিতি, কিন্তু ওই সময় আসলে আমাদের পক্ষে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে হয়তো কিছু করা সম্ভব ছিল, যেভাবে ছুটছিল। তো এটাকে আপনাকে আমি সমর্থন করি না। কিন্তু এটাও কিন্তু সত্য যে বারংবার যদি ওই যে কথাটা, ওইটা আমার মত যদি অন্যের মতকে বারংবার আঘাত করে এবং তার যদি মত উপায় না থাকে, তখন সে নৈরাজ্যটা আসে। তো এখানে যেটা করতে হবে যে মত প্রকাশে স্বাধীনতা রাখা, একেবারে অবাধিত না রাখা, যে সবসময় যে অন্যের মতকে আমি যেন আঘাত না করি, সেভাবে মনে হয় মত প্রকাশ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জায়গাটাতে গুরুত্ব দেয়। এবং তারপরেও আমার মত যদি অন্য কাউকে আঘাত করে, সেই যাই আঘাতপ্রাপ্ত হচ্ছেন তিনি আইনি উপায়ে প্রতিকার চাক, কিন্তু তিনি কোনো নৈরাজ্য করুক সেটাও ইসলামী বাংলাদেশ কখনো হতে দেবে না। আর আজকে যখন জিল্লুর ভাই আলোচনা শুনছিলাম, এরপর যখন ফয়সাল ভাই আলোচনা শুনছিলাম, একটা হতাশার টোন। আমার মনে হয় ভাই এত হতাশার আসলে এটা আসলে যথার্থ কিনা আমার কাছে একটু প্রশ্ন মনে হয়। কারণ বাংলাদেশ তো আমরা যখন সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্য দিতে উঠি, তখন আমাদের আর্গুমেন্ট তৈরি করি হলো আগের ব্যর্থতা দিয়া। তো তারপরেও বাংলাদেশ তো আসলে আগাইছে এবং 24-এর পরে একটা পরিবর্তনের ধারা তো আসলেই সূচিত হয়েছে। ফলে আমার মনে হয় এত হতাশা না হয় আর একটু দিলে ভালো হয়। কারণ আপনারা যখন হতাশা দেখান, তখন আমরা আসলে ভয় পেয়ে যাই, বলে নিশ্চয়ই আমার থেকে তো জিল্লু ভাইয়ের কাছে তথ্যবাদ অনেক বেশি। তো জিল্লু ভাই যখন হতাশ হচ্ছেন, তখন আমারও মনে হতাশ হওয়ার একটা কারণ আছে। ফলে আমরা যারা কম বোঝা মানুষ, যারা রাজনীতি করা, তারা হতাশ হইতে পারি। সেজন্য আপনারা আমাদেরকে খুব বেশি হতাশ করেন না, এটা আশার বাণী শোনায়েন। আর বাংলাদেশে মবের শিকার হচ্ছে নিরীহ মানুষ, যেমন দীপু দাস বলেন, প্রথম আলো ডেইলি স্টার বলেন, আর মব করতেছে একদল উশৃঙ্খল। আবার এই মবকে কেউ সমাধান না করে মবকে আবার বিরুদ্ধ মতের উপরে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হইতেছে। বাংলাদেশে বর্তমানে এই মব এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার তৈরি করে ফেলা হয়েছে। যারা মব করতেছে তারাও রাজনৈতিক হাতিয়ার, আবার যারা শিকার হচ্ছেন তারা না, বা অন্যরাও এটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করছেন। আমার মনে হয় মবকে সেফ একটা সন্ত্রাস, একটা নৈরাজ্য হিসেবে দেখা উচিত এবং সেভাবে সেটাকে ট্রিট করা উচিত। এবং সরকার এখানে দেখলাম যে একটু নরম নরম ভাব। আমি একটা উদাহরণ, আমরা সবসময় খুব সমালোচনা করি, একটা মেয়েকে টিস করা হইলো, একটা ছেলে টিস করলো, পরে সেই ছেলেটাকে ছাড়াই নিয়ে আসলো ফুলের মালা দিয়া। যদি তখন বেশি বিশৃঙ্খলার কারণে নাও করা যায়, পরে তাদেরকে আইনের আওতা আনা যাইতো। এটা আইনে আওতা আনে নাই সরকার। এবং প্রথম ডেইলি স্টার যেটা হামলা হয়েছে, সেখানে এত এত ফুটেজ, এত এত, আমি তো বহুজনকে চিনি, কিন্তু গ্রেফতার তো হয় নাই। এখন আমি জানি না সরকার কি আমরা একটা বলি যে দেবতাকে পূজা দেয়, আল্লাহকেও সেজদা দেয়, এই টাইপ কোনো মনোভাবে যাচ্ছেন কিনা আমি জানি না। কিন্তু এটা যদি হয় তাহলে কিন্তু মারাত্মক অবস্থা। কোনো আজকে আমরা তো ভয় পাই, ধর্মের ব্যাখ্যা নিয়ে কিন্তু ভাই নানা ধরনের মতবিরোধ আছে। আমার আরবিতে একটা শব্দ জানেন যে মুবাহুদ দম বলা হয়, আপনার রক্তকে হালাল করে দেওয়া। আমার রক্ত হালাল হয়েছে কবে জানেন? 2017 সালে আমার রক্ত হালাল হয়েছে। একদল ইসলামপন্থী, ইসলামপন্থী না, যারা ইসলাম কথা বলে, তারা আমার রক্ত হালাল করছে, সেটা 2017 সালে। আমিও তো ভয় পাই কবে যেন আমাকে মাফ করে মেরে ফেলে। তো ফলে হবে কি, যে এটাকে একেবারে নিরেট সন্ত্রাস আকারে দেখে, অপরাধ আকারে দেখে সরকার যদি সেটাকে শক্ত হাতে প্রতিরোধ করে, তাইলে মনে হয় আমরা সবাই সেখান থেকে উঠে আসবো। আর আরেকটা কথা ভাই বলছেন যে গণতন্ত্র, আমরা ছোট দল না বড় দল জানি না, কিন্তু আমাদের দলের মধ্যে গণতন্ত্র, এর এক কথা গণতন্ত্র বলতে কি বোঝাচ্ছে? যদি এটা হয় যে নীতি নির্ধারণে একেবারে তৃণমূলের মতামত নেওয়া এবং শীর্ষ নেতৃত্বকে প্রশ্নের মুখে রাখা, তার প্রত্যেকটা সিদ্ধান্ত জবাবদিহিতার মধ্যে যাওয়া, তাই যদি হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিষ্কার করে বলতে পারে আমাদের মধ্যে অত্যন্ত চমৎকার রকম গণতন্ত্র আছে। যেমন ধরেন এবারের 5 আগস্টের পরে আমরা সমঝোতা করবো কি করবো না, বা রাজনৈতিক কোন দিকে যাব, সেটা নিয়ে আমাদের থানার নেতৃবৃন্দকে মতামত নেওয়া হয়েছে, লিখিত মতামত, জেলা নেতৃবৃন্দ মতামত নেওয়া হয়েছে, তারপরে আমাদের মধ্যে সুরা যেটা বলি সেখানে মতামত নেওয়া হয়েছে, তারপর সেটা সিদ্ধান্ত হয়েছে। এখনও যখন আসন বন্টন বা নানা বিষয় এক ধরনের একটা হেজিটেশন তৈরি হচ্ছে, টানাপোড়েন তৈরি হচ্ছে, তখনও প্রত্যেকটা ক্ষেত্রে
শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমেলা সুরা জেলা নেতৃবৃন্দের একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা, এবং সেই মিটিংয়ের চিত্র যদি কখনো দেখানো যায় তাহলে দেখতেন যে রীতিমতো তর্ক বিতর্ক করেই প্রত্যেকটা সিদ্ধান্ত হচ্ছে। তো ফলে গণতন্ত্র নাই সেটা না, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আমরা বলি যে খুব চমৎকার রকম একটা আছে। আর একটা কথা যে আমরা ভাই বললেন, আমি প্রচার সম্পাদক হিসেবে কাজ করি, বর্তমানে বা 5 আগস্টের পরে সংবাদপত্রের ভেতরে যে পরিবর্তনটা হয়েছে সেটা আসলে না হলে ভালো হতো। কিন্তু তার আগে একটা প্রশ্ন, যে আগে যে পদ্ধতিটা ছিল, যে সেটআপটা ছিল, সেটাও কি আসলে যথার্থ ছিল কিনা? সেটা আসলে ছিল না। আমি বাংলাদেশের একটা শীর্ষ সংবাদ মাধ্যম, হ্যাঁ এখানেও আছেন, সেইখানে আমি 5 আগস্টের আগে গেছি, আমাকে গেটে ঢুকতে দেওয়া হয় নাই। আমি না, আমার যুগ্ম মহাসচিব গেছেন, এই লোহার গেট ছিল, সেই গেট থেকে ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই। আমি ছোট মানুষ ছিলাম, ভিতর থেকে হাত বাড়াই দিছি, আমার হাত থেকে মোসাফা করা হয়নি। আর এখন আমাকে ভিতরে নিয়ে তার চেয়ারম্যান সহ নিয়ে বৈঠক করতেছে। তো আমার এখন চেয়ারম্যান সহ বৈঠক করা, ওইটাও যেমন আমার খুব বেশি আমি আশা করি না, কিন্তু কাউকে তার মতাশা যখন পড়ে না, তাকে গেট থেকে বের করে দেওয়া হবে, এটা হ্যাঁ, তো তো ওইটাও তো আসলে উচিত না। হ্যাঁ, তো এখন এই জায়গাতে মনে হয় না হচ্ছে, ফলে সবাই আমরা যে যেখানে থাকি সবাই যদি একেবারে বস্তুনিষ্ঠ হই, আদর্শ নির্ভর না হয়, আমাদের কাছে আদর্শবাদী সংগঠন বলা হয়, কিন্তু সবকিছু যদি আদর্শ দিয়ে বিবেচনা করি তাহলে আসলে মানে সত্যটা আসলে সামনে আসে না। যে বস্তুনিষ্ঠ যদি হই তাহলে মানে ভালো হবে। এই যা যা বলছেন সবগুলো ক্ষেত্রে আমার সবার কাছে আবেদন, ইসলামী বাংলাদেশ প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ আমরা বস্তুনিষ্ঠ হওয়া, তারপরে আদর্শের ভিত্তিতে সেটা জাজমেন্টাল না হয় আমরা ইনশাল্লাহ করব, এই প্রতিশ্রুতি আমাদের কাছে দিতে পারি। আসসালামু আলাইকুম।